তানিয়া ভীষণ পরিমাণে চাইনিজ খাবার খেতে পছন্দ করে। সে সারাদিন চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস, মোমো এবং বিভিন্ন রকমের চাইনিজ খাবার খেয়ে দিন কাটায়। এরই মধ্যে একদিন তানিয়ার বাবা মেয়ের জন্য অনেকগুলো বিদেশি সম্বন্ধ নিয়ে আসে, কারণ তানিয়ার অভিভাবকদের সবসময় মেয়েকে বিদেশে বিয়ে দেওয়ার ইচ্ছা। তোর জন্য চাইনিজ, স্প্যানিশ, ব্রিটেন, জাপান, দুবাই, লন্ডন সমস্ত জায়গা থেকে সম্বন্ধ আসছে। আসলে তোকে দেখতে এত সুন্দর আর তোর ফটোগুলোও দেখতে এত ভালো যে ছেলের বাড়ির লোকেরা তোকে দেখে খুব পছন্দ করছে। এবার শুধু আমাদের বাছাই করতে হবে যে তোকে কোন দেশে বিয়ে দেবো। এতে বাছাই করার কি আছে বাবা? তুমি তো ভালো করেই জানো ছোটবেলা থেকে আমার চীনে বিয়ে করার শখ। আমি যদি চীনে গিয়ে শ্বশুর বাড়ি পাতাতে পারি তাহলে আমি সারা জীবন চাইনিজ খাবার খেতে পারবো। আর ওখানে চাইনিজ খাবার নাকি অনেক সস্তা। তাই তুমি কোনো চাইনার ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করবে। তানিয়ার কথা শুনে তার বাবা মা সুজয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করে, কারণ সুজয় ছোটবেলা থেকেই তার বাবা মা এবং বোনের সঙ্গে চায়নাতে থাকে। দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুজয় তার পরিবারকে নিয়ে চীন থেকে তানিয়াকে দেখতে আসে। তানিয়া, তোমার চীনে গিয়ে সংসার করতে কোনো অসুবিধা হবে না তো? ওখানকার খাওয়া দাওয়া, জীবনযাপনের ধরন কিন্তু একদমই আলাদা। এমনকি ওখানে গেলে তোমাকে কিন্তু চীনের মহিলাদের মতো জামা কাপড় পরে থাকতে হবে। তাই আগে থেকেই সবকিছু বলে দেওয়া ভালো। না না আন্টি, আমার চীনে গিয়ে থাকতে কোনো অসুবিধা নেই, কারণ ছোটবেলা থেকে আমি চীনে যেতে চাই। ওখানকার খাবার দাবার এত অসাধারণ বলার কথা নয়। আই জাস্ট লাভ চাইনিজ ফুড। আর চাইনিজ জামা কাপড় পরে এমন কোনো ব্যাপার নয়। আমি তো নিজেদের দেশ থেকে চীনে গিয়ে বেশি ভালো থাকবো। এই কথা শুনে সুজয় এবং তার পরিবার খুবই খুশি হয়। তাই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই খুবই ধুমধাম করে তানিয়া এবং সুজয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর তারা সবাই মিলে ফ্লাইটে উঠে চীনের মাটিতে পাড়ি দেয়। চীনে যাওয়ার পর তানিয়া অত্যন্ত খুশি হয়, কিন্তু প্রথম চাইনিজ ভাষা বুঝতে তার খুবই সমস্যা হয়, কারণ তাদের বাড়িতে যেসব কাজের লোকেরা থাকে তারা সবাই চাইনিজ ভাষায় কথা বলে। বিয়ের কয়েকদিন পর তানিয়া যখন প্রথমবার রান্না করতে যায় তখন, বৌদি, মা আজকে তোমাকে রান্না বান্না করতে বারণ করেছে, কারণ আজকে সবাই মিলে আমরা বাইরে লাঞ্চ করতে যাব। তুমি তো চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসো, তাই আজকে তোমাকে আমরা সবাই মিলে আমাদের চীনের সবথেকে বড় চাইনিজ ফুড মার্কেটে নিয়ে যাব। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, আমি জানি এখানে অনেক বড় একটা চাইনিজ ফুড মার্কেট আছে। আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা। তাড়াতাড়ি চলো, চাইনিজ খাবারের নাম শুনে আমার তো একেবারে খিদেই পেয়ে গেল। যথারীতি সবাই মিলে নতুন বৌমাকে নিয়ে চাইনিজ খাবারের মার্কেটে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তানিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ চারিদিকে সাপ, ব্যাঙ, টিকটিকি, আরশোলা ইত্যাদি বিক্রি করা হয়, যা দেখে তানিয়া খুবই ভয় পেয়ে যায়। এ কি, আপনারা বললেন যে আপনারা চাইনিজ খাবার খেতে আসবেন, কিন্তু আপনারা এইসব সাপ, ব্যাঙ, টিকটিকি, আরশোলার মার্কেটে নিয়ে এসেছেন কেন? আমার খুব ভয় করছে, আমি এখানে কিছুতেই থাকবো না। সে আবার কেমন কথা বৌমা? তুমি নাকি চাইনিজ খাবার খেতে খুব ভালোবাসো। চাইনিজ খাবার মানে তো টিকটিকি ফ্রাই, আরশোলার স্যুপ, সাপের বড়া ভাজা, খরগোশের চাটনি আর বাদুড়ের কাবাব। উফ, এই খাবারগুলো যা খেতে না, আমার তো ভাবলেই জিভে জল চলে আসে। এবার তুমি বলো, এই খাবারগুলোর মধ্যে তুমি কোনটা খাবে? সাপ খাবে, না ব্যাঙ খাবে, নাকি বাদুড় খাবে? কোনটা? মা গো মা, মরণ দশা! আমার এসব খাবারগুলোর কথা শুনেই গা গুলিয়ে বমি পেয়ে যাচ্ছে। আমি একদম এসব খাবার খেতে পারবো না। আর আপনাকে কে বলেছে চাইনিজ খাবার মানে এসব ইঁদুর ব্যাঙ খেতে হবে? চাইনিজ খাবার মানে চিলি চিকেন, ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, মোমো, নুডলস, আরো অনেক কিছু। চীনে এসে আমি ওই জাতীয় খাবারগুলোই খাবো। না বৌদি, ওগুলো তো ইন্ডিয়ান চাইনিজ। ওগুলো আসল অথেন্টিক চাইনিজ ফুড নয়। আমরা প্রথম তোমার মতো ভাবতাম, কিন্তু এখন আমাদের অরিজিনাল চাইনিজ খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তাই তোমাকেও কিন্তু আমাদের মতো এই খাবারগুলো খেতে হবে। ননদের মুখে এরকম কথা শুনি তানিয়া তখনই মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তাই তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তানিয়ার যখন জ্ঞান ফিরে আসে, আমি বাড়ি যাব, আমার বাড়ি যেতে ইচ্ছে করছে, আমি এখানে থাকতে পারবো না, আমি ওই খাবারগুলো খেতে পারবো না। আমি যে কোন মরণে চীনে এসে সংসার করতে গেলাম কি জানি। ইয়েস, নতুন বৌমা অক্টোপাসুন সুপ খুঙ্গা চিং চাং পুং পাং চুং 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 টুং টাং চুন।
এরকম চাইনিজ ভাষায় কথোপকথন শুনে তানিয়ার মাথা যেন আরো ঘুরতে থাকে, কারণ সে শুধুমাত্র বুঝতে পারে তাকে নিয়েই কথা বলা হচ্ছে, কিন্তু কি বলা হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। আপনারা কি সব চুং চাং চুং ফাং টুংটাং করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভীষণ শরীর খারাপ করছে। বিয়ের পর চীনে এসে আমি এখনো পর্যন্ত ঠিক করে কোনো খাবার খাইনি। আমার খুব খিদে পেয়ে গেছে। এবার আমি কি খাবো? তুমি একদম চিন্তা করো না বৌমা, আসলে তোমার তো শরীর খারাপ, তাই আমাদের বাড়ির চাকর তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসবে, সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল। আমি মাংস দিয়ে তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসতে বলেছি। এই কথা শুনে তানিয়া মাংসের লোভে পড়ে তখনই ডিনার টেবিলে খাবার খেতে বসে পড়ে, কিন্তু তানিয়া যখন তার স্যুপের বাটি থেকে ঢাকনা সরায় তখন সে ভীষণই অবাক হয়, কারণ সেই বাটিতে ঝোলের উপর একটা বড় অক্টোপাস রাখা থাকে। ও মা গো, বাবা গো, অক্টোপাস! ইয়েস ম্যাডাম জি, অক্টোপাস এন্ড স্যুপ খুম। দূর বাবা, তুমি চুপ করো তো। একই ওরকম সাপ ব্যাং দেখে আমার শরীর খারাপ করেছে, তার উপর তুমি আমাকে অক্টোপাসের স্যুপ খেতে দিচ্ছ। আমি কিছুতেই এই খাবার খাবো না, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর পারছি না। বাবা বৌদি, তুমি এত নাটক করছো কেন? এই অক্টোপাসের স্যুপ কত টেস্টি তুমি জানো? আমার তো হেভি খেতে লাগে। এই বলে জুলেখা সেই অক্টোপাসের স্যুপ একাই খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু চীনে সংসার করতে গিয়ে তানিয়া একেবারে বিরক্ত হয়ে ওঠে, কারণ সে চীনের খাবার দাবার কিছুতেই খেতে পারে না। বিয়ের পর সে নিজের দেশ থেকে যে খাবার দাবার স্টোর করে নিয়ে আসে সেগুলোই সে এখন অল্প অল্প করে খেয়ে দিন কাটায়, কিন্তু ধীরে ধীরে সেই খাবারের পরিমাণ অনেকটাই কমে আসে। তাই তানিয়া এখন নিজেই ভারতীয়দের মতো ডাল ভাত কিংবা কখনো চাউমিন মিক্সড রাইস রান্নাবান্না করে খায়। সে কিছুতেই তার পরিবারকে কিংবা বাড়ির কাজের লোকেদেরকে বিশ্বাস করতে পারে না, তাই সে কারোর দেওয়া কোনো খাবার মুখে পর্যন্ত তুলতে চায় না। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। একদিন তানিয়া যখন তার মাকে ভিডিও কল করে তখন, কি ব্যাপার মা, তুমি তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? বাবার সঙ্গে কিংবা বোনের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? তুই চীনে চলে যাওয়ার পর তোর বোন আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। সেদিন আমি ওকে পড়তে বসতে বলেছি বলে আমাকে কনুই দিয়ে গুঁতো মেরেছে। কি অসভ্য ব্যবহার! আমার আর এখানে থাকতে ভালো লাগে না রে। আমার তোর কথা খুবই মনে পড়ে। কি, বোন তোমাকে কনুইয়ের গুঁতো মেরেছে? ওর এত বড় সাহস! ঠিক আছে, আমি তোমাকে এমন একটা বুদ্ধি দিচ্ছি যে ও একেবারে সারা জীবনের মতো ঠিক হয়ে যাবে, আর কোনোদিনও তোমাদের জ্বালাতন করবে না। তুমি বরঞ্চ ওকে কিছুদিনের জন্য চীনে পাঠিয়ে দাও, ও আমার কাছে থাকবে, তারপর আমি ওকে সব বুঝিয়ে দেব। তানিয়ার কথা শুনে কমলা দেবী মনে মনে খুবই খুশি হয়, কারণ কমলা দেবী মনে করে এবার তার ছোট মেয়ে চম্পা দিদির বাড়িতে গিয়ে ঠিক হয়ে যাবে। সেদিন যখন কমলা দেবী চম্পাকে দিদির শ্বশুর বাড়িতে গিয়ে থাকার কথা বলে তখন চম্পা আনন্দে লাফিয়ে ওঠে, কারণ চম্পারও চীনে যাওয়ার খুবই ইচ্ছা। আমার যে কি আনন্দ হচ্ছে! চম্পা ইজ গোয়িং টু চায়না। আমার জীবনে আজকে সবথেকে বিগেস্ট ডে, কারণ আমি প্লেনে চড়ে চীনে যাব। আমিও দিদির মতো একটা চায়না ছেলেকে দেখে বিয়ে করে নেব। দিদি কত সুন্দর গহনাগাটি পরে বড় বিলাসবহুল চায়না শ্বশুর বাড়ি পেয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, আমার তো দেখলেও হিংসা হয়। তাই এই যে চম্পা চীনে যাচ্ছে, এই চম্পার কোনোদিনও চীন থেকে ফিরে আসবে না, এটাই ফাইনাল। এই কথা ভেবে চম্পা চীনে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয়। কয়েকদিনের মধ্যেই চম্পা প্লেনে উঠে পড়ে, কিন্তু সে এখনো পর্যন্ত জানে না যে দিদির বাড়িতে গিয়ে তাকে বিপদে পড়তে হবে। এভাবে গোটা একদিন প্লেনে জার্নি করার পর চম্পা চীনে গিয়ে উপস্থিত হয়। চম্পা যখন তার দিদির শ্বশুর বাড়িতে যায় তখন সে ভীষণই খুশি হয়। বোন, তোকে কতদিন পর দেখলাম, আমার আজকে খুব ভালো লাগছে জানিস। আমারও খুব ভালো লাগছে দিদি। দিদি শোন না, আমার খুব খিদে পেয়ে গেছে। সারাদিন প্লেন জার্নি করে এসেছি তো, তাই আমি আর থাকতে পারছি না। আমি বরঞ্চ গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আর তুই আমাকে খেতে দে। তারপর তুই আমাকে চায়নাটা ভালো করে ঘুরিয়ে দেখাবি, কেমন? হ্যাঁ নিশ্চয়ই, যা ওদিকে যা, গেস্ট রুম আছে, ওখানে তোর ব্যাগগুলো রেখে দে। আর হ্যাঁ, আমার বাড়িতে অনেক চাইনিজ চাকর বাকর আছে, ওরা তোকে জামা কাপড় সব দিয়ে দেবে, তারপর তুই খেতে চলে আসবি।
তানিয়ার কথা শুনে চম্পা খুশি মনে ঘরে যায় এবং ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে সে চাইনিজ জামা কাপড় পরে তৈরি হয়। এবার যখন সবাই মিলে লাঞ্চ টেবিলে খাবার খেতে বসে তখন বিভিন্ন রকমের মাংসের ঝোল, ফ্রাইড রাইস দেখে চম্পার মন আনন্দে লাফিয়ে ওঠে। সেই সাথে তানিয়া খুব ভালোবেসে চম্পাকে ফ্রাইড রাইস, মাংস ইত্যাদি পরিবেশন করে দেয়। তাই চম্পা কোনো কথা না বলে খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু সেই খাবারগুলোর স্বাদগুলো কেমন যেন বিকট বলে মনে হয়। কি ব্যাপার দিদি, তোদের এখানকার মুরগির মাংস, পাঁঠার মাংস আমাদের ওখানকার মতো একদমই নয় রে, কেমন একটা বিকট খেতে, শক্ত শক্ত। যাই হোক, চায়নাতে এসে খাবার খাচ্ছি এটাই অনেক বড় কথা। হ্যাঁ, শক্ত তো হবেই। আসলে কি বলতো, এগুলো তো সাধারণ মাংস নয়। তুই সবসময় মায়ের হাতে সাধারণ রান্না বান্না খাস বলে মায়ের উপর রেগে যাস, আবার মাকে কনুইয়ের গুঁতো মেরেছিস। তাই আমি তোর জন্য সাপের মাংস, ব্যাঙের মাংস, আরশোলার কাবাব, অক্টোপাস, ইঁদুর দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছি। সেই জন্য খাবারগুলো খেতে একটু অন্যরকম লাগছে। নে নে, এবার ভালো করে খেয়ে নে তো, তোর তো খুব খিদে পেয়েছে। তানিয়া এই কথা বলা মাত্রই চম্পা ভীষণই ভয় পেয়ে যায়, কারণ এতক্ষণ ধরে সে যেই খাবারগুলোকে সাধারণ মনে করে সেগুলো মোটেই কোনো সাধারণ খাবার নয়, বরঞ্চ অসাধারণ। তাই সে কিছুতেই টেবিলে বসে থাকতে পারে না। সে তখনই ভয়ের চোটে লাফাতে শুরু করে। তুই কি বলছিস দিদি? তুই আমাকে ইঁদুর, আরশোলা, সাপ, ব্যাঙ খাইয়েছিস? এই বলে চম্পা তখনই বমি করতে শুরু করে। সে আর কিছুতেই দিদির শ্বশুর বাড়িতে থাকতে চায় না, কারণ সেখানে থাকতে হলে তাকে চীনের উল্টোপাল্টা চাইনিজ খাবার খেতে হবে। তাই পরের দিনই চম্পা সকালবেলা ঘুম থেকে উঠে কোনো মতে ব্যাগপত্র গুছিয়ে নেয় আর কাউকে কিছু না জানিয়ে ফ্লাইট ধরে নিজেদের দেশে ফিরে যায়। দেশে ফিরে এসে চম্পা তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে চম্পা তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে তানিয়া তার শ্বশুরবাড়িতে থাকতে অভ্যস্ত হয়ে ওঠে, তাই এখন তার শ্বশুরবাড়িতে থাকতে কোনো রকম অসুবিধা হয় না। তিতলি ক্লাস 6-এ পড়ে। সে তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক এক জায়গায় বাস করত। তিতলি পড়াশোনাতে মোটামুটি ভালোই ছিল। সে ভীষণ পরিমাণে শান্ত স্বভাবের একটি মেয়ে ছিল। সে বেশি কথা বলতে পছন্দ করত না, সেই কারণে স্কুলেও তার কোনো সঙ্গী ছিল না। সে স্কুলে গিয়ে বেশিরভাগ সময় চুপচাপ একা একাই বসে থাকত। একদিন তাদের ক্লাসে নন্দিনী ম্যাডাম ক্লাস নিতে আসে। নন্দিনী ম্যাডামকে দেখে ভয়ে সবাই কাঁপতে শুরু করে, কারণ ম্যাডাম খুবই রাগী ছিল। সে ক্লাসে আসার পরেই ক্লাসরুম একেবারে শান্ত হয়ে যায়। সোমবারই আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কের খাতাগুলো বের করো সবাই। আমি যা বলবো একবারই বলবো, বারবার এক কথা বলতে পারবো না। সবাই নিজের নিজের খাতা বেঞ্চের উপর খুলে রাখো। আমি সবার জায়গায় গিয়ে খাতা চেক করব। কেউ যদি হোমওয়ার্ক করে না নিয়ে এসে থাকো তাহলে কিন্তু তাকে আমি শাস্তি দেব। ম্যাডামের কথা শুনে একে একে সকলে ব্যাগ থেকে খাতা বের করতে শুরু করে, কিন্তু তিতলি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সে তার হোমওয়ার্কের খাতাটা বাড়িতে ফেলে এসেছিল। সে যে হোমওয়ার্ক করেনি তা কিন্তু নয়, সে খুব ভালো মতোই তার হোমওয়ার্ক কমপ্লিট করে রেখেছিল। নন্দিনী ম্যাডাম লাস্ট বেঞ্চ থেকে শুরু করে একে একে সকলের খাতা চেক করতে থাকে। আমি তো আমার খাতাটা আনতে ভুলে গেছি। ম্যাডাম বলেছে কেউ যদি হোমওয়ার্ক করে না নিয়ে আসে তাহলে তাকে শাস্তি দেবে। তার মানে ম্যাডাম আজকে আমাকে শাস্তি দেবে। ম্যাডাম আবার সাথে করে একটা লম্বা লাঠি এনেছে। হে উপরওয়ালা, আজকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। ম্যাডাম আমার কাছে পৌঁছানোর আগেই তুমি ঘন্টা বাজিয়ে দাও। কিন্তু এখনই তো ক্লাস শুরু হয়েছে, ঘন্টা পড়বে কিভাবে? এভাবেই তিতলি মনে মনে ভীষণ পরিমাণে টেনশন করতে থাকে। টেনশন করতে করতে সে প্রচন্ড ঘেমে যায়। অতিরিক্ত পরিমাণে টেনশন করার ফলে কিছুক্ষণের মধ্যেই তার পেট গুড়গুড় করতে শুরু করে। কিছুক্ষণ পর নন্দিনী ম্যাডাম তার সামনে এসে দাঁড়াতেই তার হাত পা কাঁপতে থাকে। তার ভীষণ জোরে পটি পায়। সে কোনো রকমে তার পটি চেপে রাখার চেষ্টা করতে থাকে। এই যে, তোমার হোমওয়ার্কের খাতা কোথায়? কি হলো? আমি তোমাকে বলছি হোমওয়ার্কের খাতা বের করো। কানে কম শোনো নাকি তুমি? তুমি জানো না আমি একটা কথা একবারই বলি, খাতা বের করো তোমার। নন্দিনী ম্যাডামের চিৎকার শুনে তিতলি একেবারে চমকে ওঠে। ভয়ের চোটে সে কোনো কথাই মুখ থেকে বের করতে পারে না। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ম্যাডাম, আমি খাতাটা আনতে ভুলে গেছি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে আপনি শাস্তি দেবেন না ম্যাডাম।
এ বাবা, কি বাজে গন্ধ বের হচ্ছে। ম্যাডাম ম্যাডাম, তিতলি পটি করে ফেলেছে, এই দেখুন। ওর স্কুল ড্রেস পেছনে পুরো হলুদ হয়ে গেছে। এ বাবা, ছি ছি ছি, কি গন্ধ, কি গন্ধ, বাবারে বাবা। এই চুপ করো সবাই। সত্যিই তো খুব বিচ্ছিরি একটা গন্ধ আসছে। তিতলি, তুমি কি সত্যিই পটি করে ফেলেছো? তিতলি কিছু না বলে শুধুমাত্র কাঁদতেই থাকে। ম্যাডাম তাকে অনেক প্রশ্ন করলেও সে কোনো উত্তর দিতে পারে না। ম্যাডাম, খুব গন্ধ, আমরা এখানে বসে থাকতে পারবো না, আমরা সবাই বাইরে যাচ্ছি। এই চল চল, সবাই বাইরে চল, না হলে তিতলির পটির গন্ধে আমরা সবাই মারা যাব। ম্যাডাম, আপনিও চলুন, না হলে হার্ট অ্যাটাকে আপনিও মারা যাবেন। চলুন চলুন। তিতলিকে ওরকম ভাবে কাঁদতে দেখে নন্দিনী ম্যাডাম কি করবে কিছু বুঝে উঠতে পারে না। সে ক্লাসের বাইরে বেরিয়ে এসে তিতলির বাবা মাকে ফোন করে স্কুলে ডাকে। আপনার মেয়ের মনে হচ্ছে শরীর খারাপ। কিছু জিজ্ঞাসা করলে তো কোনো কথাই বলতে চায় না। ক্লাসরুমে গিয়ে দেখুন কিভাবে শুধু কেঁদেই চলেছে। আপনি চান আপনার মেয়েকে শান্ত করুন আগে। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসরুমটা কিন্তু পরিষ্কার করে দেবেন, না হলে আমরা খুব সমস্যায় পড়ে যাব। স্কুলের টিচারদের সামনে তিতলির বাবা মা খুবই লজ্জায় পড়ে যায়, কিন্তু তাদের কিছু করার ছিল না। তারা তিতলিকে একটুও বকাবকি করে না, কারণ তারা জানতো তিতলি ভীষণ ভীত প্রকৃতি ছিল। তার মধ্যে একটা খুবই বাজে স্বভাব ছিল। যখনই কেউ তার উপর রেগে যেত এবং রাগ করে তাকে বকাবকি করত, সেই সময় তিতলি প্রচন্ড ভয় পেয়ে যেত। ভয়ের চোটে সে যেখানে দাঁড়িয়ে থাকতো কিংবা যেখানে বসে থাকতো সেখানে সে পটি করে ফেলতো। সেই কারণে সে যতই দোষ করুক না কেন, তার বাবা মা তাকে কখনোই বকাবকি করতো না। মা, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। হ্যাঁ রে মা, আমরা তো তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। চল, তুই আগে বাথরুমে চল, ফ্রেশ হয়ে নে, আর এই জামাটা পরে নে। আমি ততক্ষণে তোদের ক্লাসরুমটা পরিষ্কার করে দিই। তিতলি যখন তার বাবা মায়ের সঙ্গে বাড়ি যাবে বলে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তিতলির বন্ধু বান্ধব তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। এই দেখ দেখ, প্যান্টে হাঁকা স্কুল ছাত্রী যাচ্ছে, প্যান্টে হাঁকা স্কুল ছাত্রী, প্যান্টে হাঁকা স্কুল ছাত্রী। আমরা স্কুলে পড়াশোনা করতে আসি আর তিতলি স্কুলে পটি করতে আসে। তিতলি এমন পটি করেছে, সারা স্কুলে এখনো পটির গন্ধ বেরোচ্ছে। কি নোংরা, কি নোংরা মেয়ে। আমি আর কখনো তিতলির পাশে বসবো না। তোরাও কেউ তিতলির পাশে বসবি না কিন্তু। তিতলি পটি করে সবকিছু হলুদ করে দেবে। হ্যাঁ, এরকম নোংরা মেয়ের সঙ্গে আমরা কখনোই মিশবো না। তিতলি তার বন্ধুদের এরকম কথা শুনে আরো বেশি পরিমাণে কান্নাকাটি করতে থাকে। মা, দেখো না, সবাই আমাকে রাগাচ্ছে, আমাকে নিয়ে সবাই কত মজা করছে, আমার ভালো লাগছে না। ওরা তো তোর বন্ধু হয় রে মা, ওদের কথাই কিছু মনে করতে নেই। দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। চল বাড়ি চল। এই বলে তিতলির বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসে। সেদিনের পর থেকে তিতলি কেমন যেন ভেঙে পড়েছিল। সে আরো বেশি চুপচাপ হয়ে যায়। ওই ঘটনার পর থেকে তার বন্ধুদের বলা কথাগুলোই তার মাথায় শুধু ঘুরতে থাকে। সে ঠিকমতো খেতে চায় না, ঘুমাতেও চায় না, এমনকি সে বেশ কিছুদিন ধরে স্কুলেও যেতে চায় না। কি রে তিতলি, এক সপ্তাহ তো হয়ে গেল, এরকম তুই আর কতদিন ছুটি করবি বলতো? কালকে সোমবার, কাল থেকে কিন্তু তোকে স্কুলে যেতেই হবে, সামনে পরীক্ষা। এরকম করিস না মা। না, আমি আর স্কুলে যাব না। আমি স্কুলে গেলেই সবাই আমাকে আবার রাগাবে, সবাই আমাকে প্যান্টে হাগা ছাত্রী বলবে। আর আমাদের নন্দিনী ম্যাডামকে দেখলেই আমার খুব ভয় করে। ম্যাডাম যদি আবার আমাকে বকে। না রে মা, এসব কিছুই হবে না। এত ভয় পেলে তুই কিভাবে পড়াশোনা করবি বলতো? আমি কিন্তু তোকে বকছি না, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। তুই কালকে স্কুলে যাবি, আর এক সপ্তাহ আগের কথা তোর বন্ধুরা সবাই ভুলে গেছে। তুই এই নিয়ে আর ভাবিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, আমি স্কুলে যাব না, যাব না, যাব না, যাব না, আমি কিছুতেই স্কুলে যাব না। তিতলি, এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। স্কুলে না গেলে এবার আমি তোকে মারবো। পিয়ালি, কি করছো কি? এরকম ভাবে হয় না। আমার মনে হয় তিতলিকে নিয়ে একটা ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমরা কালকেই যাব। পরের দিন তারা তিতলিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তিতলি চেক আপ করে জানায় তিতলি অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ নেওয়ার ফলেই তিতলির সাথে এমনটা ঘটে থাকে। সেই সাথে ডাক্তার জানায় তিতলি সুস্থ হতে বেশ কয়েক মাস সময় লাগবে। ডাক্তারবাবু প্রয়োজনীয় কিছু ওষুধ লিখে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। কয়েকদিন পর তিতলির বাবা মা তাকে অনেক বুঝিয়ে স্কুলে দিয়ে আসে, কিন্তু তিতলিকে স্কুলে দেখে তার বন্ধুরা আবার তাকে নিয়ে মজা করা শুরু করে দেয়।
তিতলি এবার প্রচন্ড রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। সবাই আমাকে নিয়ে এত মজা করছে, আমি এদের কাউকে ছাড়বো না, আমি সবার উপর প্রতিশোধ নিয়েই ছাড়বো। এভাবেই তিতলি কাউকে কিছু না বলে মুখ বুজে সব সহ্য করতে থাকে। একদিন হঠাৎ করেই টিফিন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর রাজার ভীষণ পরিমাণে পেট গুড়গুড় করে, তার খুব জোরে পটি পেয়ে যায়। ম্যাডাম, একবার ওয়াশরুমে যাব ম্যাডাম, এখনই চলে আসবো। একটু আগেই তো টিফিন শেষ হলো, আর এখনই ওয়াশরুমে যাবে? ঠিক আছে যাও। আচ্ছা, আমি কি বলছিলাম জানো? ও হ্যাঁ, আজকে তোমাদের পড়া ধরার কথা ছিল। ম্যাডাম, আমিও একবার বাইরে যাব ম্যাডাম, আমার খুব পেট ব্যথা করছে। এভাবেই একের পর এক সমস্ত স্টুডেন্টরা ওয়াশরুমে যাওয়ার জন্য ম্যাডামকে বলতে থাকে, শুধুমাত্র তিতলিকে ছাড়া। এই দেখে ম্যাডাম সবার উপর রেগে যায়। কি হচ্ছেটা কি তোমাদের? সবাই শুধু বাইরে বেরিয়ে যাচ্ছ কেন বারবার? এই বসো বসো, আমি আর কাউকেই বাইরে যেতে দেবো না, কেউ বাইরে যাবে না, বসো সবাই। ম্যাডাম, এরা আজকে কেউ পড়া মুখস্থ করে আসেনি, সেই জন্য বাথরুমে যাওয়ার নাম করে বারবার বাইরে যাচ্ছে, আপনি একদম এদেরকে বাইরে যেতে দেবেন না। নন্দিনী ম্যাডাম আর কাউকেই বাইরে যেতে না দিয়ে পড়ানো শুরু করে দেয়। কিছুক্ষণ পর থেকেই ক্লাসরুম থেকে খুবই বাজে দুর্গন্ধ আসতে থাকে। এই, এত দুর্গন্ধ আসছে কোথা থেকে বলো তো? ইস, ছি। ম্যাডাম, আমি বলছি, দেখুন ম্যাডাম, আজকে আমি ছাড়া ক্লাসের সকলে প্যান্টে পটি করেছে, দেখুন ভালো করে দেখুন, আমি ছাড়া আজকে সবার ড্রেস একেবারে হলুদ হয়ে গেছে। এবার এদের সবার গার্জিয়ান কল করুন আর এদের মাকে দিয়ে ক্লাসরুম পরিষ্কার করান। আমি আজকে খুব খুশি, আজ থেকে তোরাও আমার সাথে সাথে প্যান্টে হাগা ছাত্রছাত্রী হয়ে গেছিস। নন্দিনী ম্যাডাম দেখে যে সত্যি সত্যি ক্লাসের সকলেই প্যান্টে পটি করেছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে নন্দিনী ম্যাডাম কিছুই বুঝে উঠতে পারে না যে সকলের একসঙ্গে পেট খারাপ কিভাবে হলো। ক্লাসের সকল ছাত্রছাত্রীরা লজ্জায় মাথা নিচু করে থাকে, তারা খুবই অপমানিত বোধ করে। এসব দেখে তিতলি খুবই আনন্দ পায়। এই মেয়ে, তুমি কি করেছো সত্যি করে বলো তো? আজকে সবার পেট খারাপ হয়েছে, শুধুমাত্র তুমি বাদ কেন? কারণ আমি বাদে এরা সবাই জোলাপ মেশানো মিড ডে মিল খেয়েছে। আজকে আমি এদের উপর প্রতিশোধ নিয়েছি। সেদিন আমি স্কুলে পটি করে দিয়েছিলাম বলে সবাই আমাকে খুব রাগিয়েছে। আজকে আমি স্কুলের মিড ডে মিলের খাবারে জোলাপ মিশিয়ে দিয়েছিলাম। তিতলি টিফিন পিরিয়ডের আগে মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে মিড ডে মিলের সমস্ত খাবার রান্না করে খাবারগুলো রাখা আছে। সে খুবই চালাকি করে কয়েকটা মরা আরশোলা খাবারের উপর ছুঁড়ে ফেলে দেয়। এ কি, আপনারা কিভাবে রান্না করছেন? খাবারের মধ্যে আরশোলা কোথা থেকে এলো? আপনারা আমাদেরকে এই খাবার খাওয়ান তাহলে? দাঁড়ান, আমি এখনই হেড স্যারকে বলছি। এই না না, তুমি এরকম করো না দয়া করে, তুমি হেড স্যারকে বললে আমাদের কাজ থেকে বের করে দেবে, এরকম করো না তুমি। ঠিক আছে, আমি বলবো না, তবে আমার একটা কাজ করে দিতে হবে। ক্লাস 6B এর বাচ্চারা যখন মিড ডে মিল খাওয়ার জন্য লাইন করে দাঁড়াবে তখন ওদের সবকটার খাবারে জোলাপ মিশিয়ে দিতে হবে। আর হ্যাঁ, খুব সাবধান, অন্য কোনো বাচ্চার খাবারে যেন জোলাপ মিশিয়ে দিও না, আর আমার খাবারেও জোলাপ মেশাবে না। এভাবে তিতলি তার অপমানের প্রতিশোধ নেয়। আর হ্যাঁ ম্যাডাম, আমি ডাক্তার দেখিয়ে ভালো হয়ে গেছি। আমাকে কেউ বকলে কিংবা মারলে আমি আর পটি করব না। ইস, কি বাজে গন্ধ! আপনার পটি পাগল ছাত্রছাত্রীদের সঙ্গে আমি আজকে ক্লাস করতে পারবো না ম্যাডাম, আমি বাড়ি গেলাম। এই বলে তিতলি ক্লাস থেকে বেরিয়ে চলে যায়। নন্দিনী ম্যাডাম কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তিতলির বন্ধুরা মনে মনে বুঝতে পারে সেদিন তিতলিরও ঠিক এমনই অবস্থা হয়েছিল, আর তিতলিকে তারা অপমান করে খুবই ভুল করেছিল। তিতলি সেদিন প্রতিশোধ নিতে পেরে মনে মনে খুবই আনন্দ পায়। সে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দেয়।